আজকের এপিসোডে আমরা আলাপ করব ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। এটি একটি বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন যা তিনটি ক্যান্ডেলের সমন্বয়ে গঠিত হয়। একটা শার্পলি আপট্রেন্ড মার্কেটের উপর, সাপোজ এটা একটা আপট্রেন্ড মার্কেট বা এটা একটা আপট্রেন্ড মার্কেট। এই আপট্রেন্ড মার্কেটের ধরে নেই যে আপট্রেন্ডের মার্কেটের এখানে এটা একটা বুলিশ ক্যান্ডেল, আমি নস বা টেলগুলা দিচ্ছি না। তারপর এইখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল হলো, নেক্সট আরেকটা বিয়ারিশ ক্যান্ডেল হলো এইখানে। এরকম তিনটা ক্যান্ডেলের কম্বিনেশন যখন হবে তখন এই তিনটা ক্যান্ডেলের কম্বিনেশনকে আমরা বলবো ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক্স। এটা ভালোভাবে বোঝার জন্য আমরা এটা আলাদা করে তিনটা ক্যান্ডেল আঁকি। ধরি যে প্রথম এটা হলো ফার্স্ট ক্যান্ডেল, এটা অবশ্যই বুলিশ ক্যান্ডেল হবে। নেক্সট যে ক্যান্ডেলটি হবে সেটা বুলিশ ক্যান্ডেলও হতে পারে, বিয়ারিশ ক্যান্ডেলও হতে পারে, অর্থাৎ এটার কোনো সাইড কালার কোনো ইফেক্ট পড়বে না। কেন, যেমন এইখানে আমি বুলিশ বিয়ারিশ ক্যান্ডেল লিখেছি, আমি জাস্ট এইখানে একটা বুলিশ ক্যান্ডেল আঁকলাম। আচ্ছা, এটা আঁকলাম। এটা হচ্ছে এই ক্যান্ডেলটা তুলনামূলকভাবে প্রথম ক্যান্ডেলের চেয়ে ছোট হবে, অনেকটা স্টারের মতো, বা আরও ছোট হতে পারে, সেটা আরও ছোট হতে পারে, এরকম এরকম ছোট হতে পারে, নস থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু পরবর্তী যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটা এটার থেকে গ্যাপ ডাউন দিয়ে আরম্ভ হবে এবং এটা এমন এক জায়গায় যাবে যাতে এটার যে 50% লেভেল আছে, আমি এটার 50% লেভেল বলতে আমি এটাকে যদি 0 ধরি আর এখান থেকে যদি 100 ধরি, অর্থাৎ এখান থেকে এইটুকু যদি আমি 100 ধরি তাহলে এটা হবে 50 বা অর্ধেক। অর্থাৎ এই প্রথম ক্যান্ডেলের অর্ধেক, কমপক্ষে অর্ধেকটাকে সে ওভারটেক করবে। অর্থাৎ এই ক্যান্ডেলের লেংথটা হবে এই ক্যান্ডেলের এইটুকুর চেয়েও বেশি। অর্থাৎ তাহলে এটা এরকম হতে পারে, এরকম হলেও হতে পারে যে এটা একটা ক্যান্ডেল হলো, নেক্সট ক্যান্ডেলটা এইরকম, পরের ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত গেল। অর্থাৎ এটার 50% লেভেল যদি এটুকু হয়, অর্থাৎ এই লেভেলটাকে সে অতিক্রম করে নিচের দিকে আসতে হবে। আচ্ছা, তাহলে এরকম ফরমেশনের ক্যান্ডেলগুলোকে আমরা বলবো, তিনটা ক্যান্ডেলের সমন্বয়ে যে ক্যান্ডেল গঠিত হবে সেই ক্যান্ডেলটিকে আমরা বলবো ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক্স। তাহলে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক্সের যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, ফার্স্ট হতে হবে তাকে অবশ্যই একটা আপ ট্রেন্ড মার্কেটের পরে তাকে এরকম তিনটা ক্যান্ডেল গঠিত হতে হবে। প্রথম ক্যান্ডেলটাকে গ্যাপ আপ করে ছোট্ট একটা দ্বিতীয় ক্যান্ডেল গঠিত হবে, যেই ক্যান্ডেলটা হবে অনেকটা স্টারের মতো। তৃতীয় ক্যান্ডেলটা হবে গ্যাপ ডাউন দিয়ে, দ্বিতীয় ক্যান্ডেলকে গ্যাপ ডাউন, অর্থাৎ গ্যাপ ডাউন এবং গ্যাপ আপ। আমি বলতে বোঝাচ্ছি যে এই ক্যান্ডেলের এটা ছিল ওপেন ক্লোজিং প্রাইস আর এই ক্যান্ডেলের এটা হচ্ছে ওপেন প্রাইস। এই ক্লোজিং প্রাইস এবং এই ওপেন প্রাইসের মধ্যে এতটুকু জায়গা গ্যাপ হয়েছে, এই গ্যাপ ডাউনটুকু থাকতে হবে, আরো ছোট থাকতে পারে বাট গ্যাপ ডাউন থাকবে। আচ্ছা, আর গ্যাপ আপ এটা,
এবং আর গ্যাপ ডাউনটা হচ্ছে যে এই ক্যান্ডেলের ওপেন প্রাইস এটা বা ক্লোজিং প্রাইস এটা, আর এটা হচ্ছে ওপেন প্রাইস এটা, এই এটার ওপেন প্রাইসের সাথে এটার ওপেন প্রাইস, বা এটার ক্লোজিং প্রাইসের সাথে এটার ওপেন প্রাইস, এই মাঝখানে যে জায়গাটুকু থাকবে মিনিমাম এই গ্যাপটুকু থাকতে হবে, মিনিমাম একটু হলেও গ্যাপ থাকতে হবে, এটা গেল। আর তৃতীয় কন্ডিশনটা হচ্ছে যে তৃতীয় যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটা হবে প্রথম ক্যান্ডেলের 50% লেভেলকে অতিক্রম করবে। তৃতীয় ক্যান্ডেলের যে ক্লোজিং, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এই ক্লোজিং প্রাইসটা এখানে হলেও হতো, আমরা যদি ক্লোজিং প্রাইসটা যদি এখানেও পেতাম তাহলেও কিন্তু হতো, এটা যদি 50% হয়, অর্থাৎ প্রথম ক্যান্ডেলের অর্ধেকের চেয়ে বেশি হইতে হবে তার ক্লোজিং প্রাইসটা। আচ্ছা, এবং এটা একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, অর্থাৎ আমরা ধরে নেই যে এটা একটা আপট্রেন্ড মার্কেট, ধরে নেই এটা একটা আপট্রেন্ড মার্কেট, এই আপট্রেন্ড মার্কেটের এইখানে একটা ক্যান্ডেল হয়েছে, তারপর এইখানে একটা ক্যান্ডেল হয়েছে, নেক্সট একটা ক্যান্ডেল হয়েছে এইখানে। সো এটাকে এখন আমরা ধরে নেব যে এটা একটা ইভিনিং স্টার ক্যান্ডেল। এই ইভিনিং স্টার একটা বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। এখন আমাদের এক্সপেক্টেড ট্রেন্ড হচ্ছে এটা এইভাবে যাবে, ডাউনের দিকে যাবে, ম্যাক্সিমাম টাইম এরকম হয়, এবং এটা খুবই ইফেক্টিভ একটা ক্যান্ডেলস্টিক্স চার্ট প্যাটার্ন। আমরা এখন সেলটা দিব কোথায়? এখন আমরা এটা বুঝতে পারলাম যে এটা একটা ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক্স, কিন্তু আমরা ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক্স হলেই কি আমরা সেল দিব? না, আমাদের আরও কিছু দুই একটা কনফ্লুয়েন্সের প্রয়োজন আছে। ফার্স্ট অফ অল, যে যদি এরকমটি হয় যে একটা মার্কেটের এটা হচ্ছে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স এরিয়া, আর মার্কেটটা এখন আপের দিকে যাচ্ছে, এভাবে এখানে গেল। এখন এইখানে যাওয়ার পর যদি এরকম ভাবে আমার তিনটা ক্যান্ডেল হয়, তিনটা ক্যান্ডেল হলো, আমি বোঝানোর জন্য কোনো রকম করে দিলাম। এরকম অবস্থা যদি দেখা যাচ্ছে একটা আপট্রেন্ড মার্কেটের পরে এরকম একটা ক্যান্ডেলস্টিক্স গঠিত হলো, সেটা নিয়ারলি স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া। স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া বলতে বোঝাচ্ছি যে রেজিস্ট্যান্সে এর আগেও মিনিমাম দুইটা সুইং হাই গঠিত হয়েছিল প্রিভিয়াস হিস্ট্রিতে। অর্থাৎ তারপর আমরা কোথায় বাই দেব? আমাদের বাই লেভেলটা হবে এই যে প্রথম ক্যান্ডেলটাকে যেখানে ওভারটেক করবে সেইখানে আমরা একটা সরি বাই তো হবে না, এটা সেল এরিয়া। প্রথম যে ক্যান্ডেলটা হবে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক্সের যে প্রথম ক্যান্ডেলটা হবে, এই প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইসকে যখন সে ওভারটেক করে নিচের দিকে নামতে থাকবে তখন সেইখানে আমরা এখানে একটা সেল দেব। আমরা ইচ্ছা করলে এখানে একটা সেল স্টপ বসিয়ে রাখতে পারি। যখনই দেখব যে দ্বিতীয় ক্যান্ডেলটা মানে প্রথম ক্যান্ডেলটা হওয়ার পর একটা দ্বিতীয় ক্যান্ডেলটা হলো এবং তৃতীয় ক্যান্ডেলটাও দেখা যাচ্ছে যে তৃতীয় ক্যান্ডেলের সমন্বয়ে ইভিনিং স্টার হওয়ার পসিবিলিটি খুবই বেশি, তখন আমরা প্রথম ক্যান্ডেলের যে ওপেন প্রাইস থাকবে অর্থাৎ লোয়েস্ট যে প্রাইসটা থাকবে সেই লোয়েস্ট প্রাইস তো এরকম হবে না, কেননা এটা যদি একটা নস থাকে তাহলে তো লোয়েস্ট প্রাইস তো এটা হবে। আমি এইখানে না, আমি দিব ওপেন প্রাইজের এখানে।
ওপেন প্রাইস থেকে আরো 2-3 পিপস নিচে, ডিপেন্ড অন ব্রোকার স্প্রেড, 3-4-5 পিপস নিচে আমরা একটা সেল স্টপ দিয়ে রাখবো। এবং স্টপ লসটা কোথায় হবে? স্টপ লসটা হবে দ্বিতীয় যে ক্যান্ডেল বা স্টার যে ক্যান্ডেলটা হবে, এই ক্যান্ডেলের উপরে আমরা এইখানে একটা স্টপ লস দিয়ে রাখবো। কোন টাইম ফ্রেম ইউজ করব? ক্যান্ডেল স্টিক্স নিয়ে যখন আমরা কোনো ট্রেড করব তখন মিনিমাম আমার H1 হতে হবে। তবে আমি H1 খুব একটা করি না, আমার প্রিফারেবল হচ্ছে H4 এবং D1। আমি নর্মালি এই দুইটার নিচে এন্ট্রি দেই না। H1 মাঝে মাঝে দেই, তবে আমি খুব সুবিধা করতে পারি না H1। অনেকে অবশ্য H15 H13-এও দেয়। তবে ক্যান্ডেল স্টিক্স নিয়ে যখনই আপনারা বা আমরা ট্রেড করি তখন আমাদের বেস্ট চয়েস হওয়া উচিত H4 অ্যান্ড D1। আমার মনে হয় না এর চেয়ে ভালো কোনো টাইম ফ্রেম আছে, স্পেশালি আমরা যখন ক্যান্ডেল স্টিক্স নিয়ে ট্রেড করব। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কি শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছে গেলেই শুধু সেল দেব? এটা তো একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স। এখন এখানে তো আমরা আরও বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স পেতে পারি, যেমন এটা একটা আপট্রেন্ড মার্কেট, এটা একটা আপট্রেন্ড মার্কেট, কিন্তু প্রিভিয়াসলি একটা ট্রেন্ড লাইন আছে এরকম, এটা একটা ডাউন ট্রেন্ড লাইন হবে, অনেক আগে থেকে এরকম একটা ডাউন ট্রেন্ড লাইন হয়ে আছে। অর্থাৎ প্রিভিয়াসলি মার্কেট হয়তো এইখানে একটা সুইং হাই ছিল, বা এইখানে একটা সুইং হাই ছিল, বা দু একটা সুইং হাই ছিল। এখন মার্কেটটা এদিকে যাচ্ছে, উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে মার্কেট। এখন এখানে একটা ট্রেন্ড লাইনের এখানে যাওয়ার পর তারপর সে এরকম ভাবে একটা ক্যান্ডেল হলো, সরি এটা গ্যাপ দিয়ে হয় নাই, তারপর সে এখানে এরকম ভাবে শুরু হলো। সো যেহেতু এটা একটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে কাজ করতেছে, সো আমরা এইখানে আমরা একটা সেল দিতে পারি, এইখানে আমরা একটা সেল দিতে পারি, বা সেল স্টপ বসিয়ে রাখতে পারি, যেহেতু এটা একটা ভালো ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স এরিয়া। আচ্ছা, এটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স থেকে আমরা সেলটা দিতে পারি, কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে কোনো একটা কি লেভেল থেকে সেলটা দিতে হবে। সেই কি লেভেল বলতে আমরা ট্রেন্ড লাইনের কি লেভেল হতে পারে, সেটা হরাইজন্টাল সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স থেকে হতে পারে, ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। আর ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স দ্যাট মিনস আমরা MA EMA ইউজ করতে পারি, MA বা EMA 100 করতে পারি বা 50 করতে পারি, বেস্ট হচ্ছে 200 MA বা 50 MA বা 100 MA, অথবা 200 EMA 50 EMA অথবা 100 EMA। এগুলোকে আমরা ডাইনামিক রেজিস্ট্যান্স হিসাবে ব্যবহার করেও আমরা ইভিনিং স্টার দিয়ে ট্রেড করতে পারি। আমরা আরও করতে পারি যে ফিবোনাচ্চি লেভেল থেকে আমরা যখন করব তখন ফিবোনাচ্চি লেভেলে যে ইম্পর্ট্যান্ট কি লেভেলসগুলো আছে, যেমন 33, 23, 38, 60, 50, 61, এই লেভেলগুলো থেকেও আমরা ট্রেড করতে পারি। তবে আমরা যখন রেজিস্ট্যান্স ইভিনিং স্টার ক্যান্ডেল স্টিক্স দিয়ে ট্রেড করব, তখন যেহেতু আমাদেরকে এই রেজিস্ট্যান্স এরিয়া থেকে ট্রেড করতে হয়, দ্যাট মিনস একটা আপট্রেন্ড মার্কেটের এইখানে যদি 100 হয়, 100 লেভেল হয়, আমরা সবসময় চেষ্টা করব মিনিমাম 60% অথবা 50%-এ
থেকে ট্রেড করার জন্য 61%, 61% or 50% থেকেই আমরা ট্রেড করতে পারি। এখন ধরি যে এটা একটা $200 EMA ধরে নিলাম যে এটা একটা 200 EMA। এখন মার্কেটটা আমাদের আপ এভাবে যাচ্ছিল, এটা একটা আপট্রেন্ড মার্কেটের এইখানে গিয়ে ক্রিয়েট করলো, অর্থাৎ 200, এটা 200 EMA, এটা যদি 200 EMA হয়, এই 200 EMA যে লেভেলটা আছে এখান থেকে আমাদের এইখানে এটা একটা আমরা ধরে নিতে পারি যে এই যে তিনটা কম্বিনেশন, এই তিনটা ক্যান্ডেলস্টিক্সের কম্বিনেশন এখানে একটা ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক্স গঠিত হয়েছে। সো এইটাকে আমরা, এই লেভেলটাকে বা এই লাইনটাকে আমরা আমাদের হচ্ছে 200 EMA, অর্থাৎ এটা হচ্ছে একটা ডাইনামিক রেজিস্ট্যান্স। এই ডাইনামিক রেজিস্ট্যান্স হওয়ার কারণে আমরা এইখান থেকে একটা সেল এন্ট্রি নিতে পারি, সেল স্টপ বসাতে পারি। অ্যান্ড এটা একটা সিস্টেমে আমরা ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন থেকে ট্রেড নিতে পারি, কিংবা আরও কিছু কিছু আমরা স্টকেস্টিক দিয়ে কিভাবে নিব। ধরে নিই যে এটা হচ্ছে স্টকেস্টিক এরিয়া, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 80 এরিয়া। এখন মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, সেই সাথে উনিও এরকম করতেছে, এরকম ভাবে তো করে। আচ্ছা, তারপর আমি জাস্ট বোঝানোর জন্য এটা দিচ্ছি, এটা যে অ্যাকুরেট এরকমই ভাবে মার্কেটটা হবে এরকম না। তো এখন দেখা গেল যে এইখানে একটা মার্কেট এরকম হলো, এখন এই মুহূর্তে দেখা গেল যে এইখানে একটা কোনো, এখানে একটা লেভেল নাই, এটা ট্রেন্ড লাইনের লেভেল নাই, বা ওই হরাইজন্টাল রেজিস্ট্যান্স এরিয়া নাই, কোনো ইএমএ বা এমএ ডাইনামিক রেজিস্ট্যান্স এরিয়া নাই। বাট দেখা গেল যে এই তিনটা মিলে একটা ইভিনিং স্টার ক্রিয়েট হলো, প্লাস এইখানে ওভারবট এরিয়া হলো। এই ওভারবট এরিয়া থেকে যদি আমরা দেখতে পাই যে এটা এদিকে নিচের দিকে নামা শুরু হয়েছে, তখন আমরা কিন্তু এখানে একটা অবশ্যই একটা সেল দিতে পারি, এখানে কিন্তু তখন আমরা একটা সেল দিতে পারি। এখানে দুইটা কনফ্লুয়েন্স হলো, একটা হচ্ছে স্টকেস্টিকের মাধ্যমে ওভারবট এরিয়া থেকে স্টক, আমি সবসময় স্টকের সেটিং আমি সবসময় 1355 কে প্রিফার করি, 1355। এই 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 স্টকেস্টিক দিয়েও আমরা এভাবে
ইভিনিং স্টারের সমন্বয়ে আমরা ট্রেড করতে পারি। আজকে আমরা ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক্স নিয়ে ট্রেড করার কিছু পন্থা বর্ণনা করার চেষ্টা করলাম। জানি না কতটুকু সফলভাবে করতে পেরেছি। যদি এতে সামান্য কারো কোনো উপকার হয়ে থাকে তাহলে আমি আমার পরিশ্রমকে সার্থক বলে মনে করব। আজকে এ পর্যন্তই। দোয়া করবেন আমার জন্য সবাই। আল্লাহ হাফেজ।